প্রখ্যাত নারীবাদী লেখিকা রূপা নাজনীনের শেষ উপন্যাস মোড়ক উন্মোচন করছেন প্রখ্যাত লেখক আনোয়ার চৌধুরী। তো আমি আপনারা সবাই এখানে আছেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশেই আমি আজকে এই লেখিকার শেষ উপন্যাস গ্রন্থটির মোড়ক উন্মোচন করলাম। দীর্ঘ বিরতির পর আপনার একটি উপন্যাস বাজারে এলো, নাম রেখেছেন শেষ উপন্যাস। এরকম নামকরণের পেছনে কারণ কি? কারণ তো একটা অবশ্যই আছে, এটাই আমার শেষ লেখা। আপনার লেখা বরাবরই বিতর্কিত। বিশেষ একটি মহল চায় না আপনি লেখালেখি করেন। সেই বিতৃষ্ণা থেকে কি লেখালেখি ছেড়ে দিচ্ছেন? দেখুন, আমার লেখা প্রশংসিত না বিতর্কিত তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি লিখি আমার জীবনবোধ থেকে। আমি যা দেখি বা যা উপলব্ধি করি সেটাই আমি লিখি। আমি তো মিথ্যা কিছু লিখছি না। আর তাছাড়া কার ভালো লাগলো কি লাগলো না সেটা একেবারেই আমার কাছে মুখ্য না। আমার ভালো লাগাটা আমার কাছে মুখ্য। একজন আধুনিক নারীবাদী লেখকের যে চেহারা আমরা কল্পনা করি, আপনি তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি প্রকাশ্যে ধূমপান করেন না, পুরুষের মতো চলাফেরা করেন না, আপনি বাঙালি নারীর মতো শাড়ি পরেই ঘুরে বেড়ান। একটা বাঙালিয়ানা আপনার মধ্যে আছে। আর দেখুন, কে কি করবে আর করবে না বা কে কি পড়বে পড়বে না এটা যার যার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের ব্যাপার। আমিও তাই। আমি আমার বাঙালি সংস্কৃতিকে লালন করেই কিন্তু আধুনিক। আমি আমার নারী সত্তাকে অস্বীকার করি না, অহংকার করি। আপনি বর্তমান বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় আলোচিত লেখিকা। পাঠকেরা আপনার লেখার জন্য অপেক্ষা করে, তো সেই আপনি হঠাৎ করে লেখালেখি ছেড়ে দিচ্ছেন কেন? কারণটা ব্যক্তিগত। তুই আমার কাছে কি জানতে চাস? আমি তোমার কাছে সত্য জানতে চাই। সত্য? সত্য তো একটা ইলিউশন মাত্র। যার যার যুক্তি দৃষ্টিভঙ্গি থেকে যার জন্ম। এক্সকিউজ মি আপু, অটোগ্রাফ প্লিজ। কি নাম তোমার? নওশিন।
আসসালামু আলাইকুম। কি চাই? আমি আপনার 3 তলার নতুন ভাড়াটিয়া। হ্যাঁ জানি তো। আপনার বাসায় নতুন এসেছি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। দেখা তো হয়েছে, আমি আপনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে। যখন বাড়ি ভাড়া নিল তখন তো উনি দেখা করে গেছেন আমার সাথে। হ্যাঁ, ওর সাথে হয়েছে, কিন্তু আমার সাথে তো দেখা হয়নি। তাই ভাবলাম আপনার সাথে দেখা করে একটু গল্প করে যাই। না মানে আপনি যদি ব্যস্ত না থাকেন। আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ না না, সমস্যা নেই, আমি তাহলে কাল আসবো। আজ আসি তাহলে। আচ্ছা, এক্সকিউজ মি, আসো। বসুন না, কফি খাবেন তো? না না, ঠিক আছে, বসুন। আসুন, বসুন। এত বড় বাড়ি, আপনি একা থাকেন? আর কেউ থাকে না? আপনার আত্মীয় স্বজন, কাজের লোক? না, প্রয়োজন পড়ে না। আপনাদের গোছানো শেষ? না না, এখনো শেষ হয়নি, আরো 2-1 দিন সময় লাগবে। আসলে একা একা সবকিছু করছি তো, তাই। তবে কি জানেন, আমরা দুজনের সংসার হলে কি হবে, আমার কিন্তু অনেক জিনিসপত্র। আপনি একা গোছাচ্ছেন কেন? আপনার হাজবেন্ড উনি হেল্প করছেন না? ওর কথা আর বলেন না, সেই সকালে অফিসে যায়, রাতে বাসায় ফেরে। আর সারাদিন জ্যাম ঠেলে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর মানুষটাকে কিচ্ছু বলতে ইচ্ছা করে না, খুব মায়া লাগে। সমস্যা নেই, আমি একা একাই 2-1 দিনের মধ্যে করে ফেলবো সব। আপনার হাজবেন্ডকে ছুটি নিতে বলছেন না কেন? হ্যাঁ, আমি বলেছিলাম ছুটি নিতে, কিন্তু হয়েছে কি, নতুন চাকরি তো, তাই কিছু বলতে পারছে না। সমস্যা নেই, আমি নিজেই 2-1 দিনের মধ্যে গুছিয়ে ফেলবো সব। একটা কথা বলি আপনাকে। কি কথা? আসলে হয়েছে কি আপু, আমি মফস্বলের মেয়ে, শহরের অত কিছু বুঝি না। আপনি আমাকে তুমি করে বলবেন। আপনার ইচ্ছা হলে আপনি আমাকে তুই করেও বলতে পারেন। তোমাদের বিয়ে হচ্ছে কতদিন? 2 বছর হয়েছে। 2 বছর 6 মাস। আর সামনের মাসে 15 তারিখে 7 মাস হয়ে যাবে। পড়াশোনা কমপ্লিট করেছো? সেটা শেষ করতে পারলাম কোথায় আপু, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরের বছরই বিয়ে হয়ে গেল। সংসারের ঝামেলায় এরপর আর পড়াশোনাটা করতেই পারলাম না। আমি অবশ্য শ্বশুর শাশুড়ির সাথে থেকেছি এতদিন, 6 মাস হলো আমাকে ঢাকায় নিয়ে এসেছে ও। এখন একটু ঝামেলা মুক্ত। এখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। আসলে কি জানো, পুরুষতান্ত্রিক এই সমাজে মেয়েদের কিন্তু একটু স্বাবলম্বী হওয়া দরকার আছে। আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন আপু। আমারও না ভালো লাগে না, এই সারাদিন 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকে, আমার দম বন্ধ হয়ে আসে। আপনাকে একটা কথা বলবো, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, আপনার সব বই আমি পড়েছি। তাই? হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে সামনাসামনি আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। আপনার লেখা পড়লে আমার কি মনে হয় জানেন, আপনি যেন ঠিক আমার কথা লিখছেন। আপনার লেখাপড়া না অনেক কিছু শেখার আছে। শেখার আর হলো কোথায়? তরুণী, আজকে না সময় দিতে পারছি না, মানে আমি একটু বিজি আছি একটা লেখা নিয়ে। হ্যাঁ প্লিজ কিছু মনে করো না। না না, কোনো সমস্যা নেই, আমি আজ তাহলে উঠি। আমি কিন্তু মাঝে মধ্যে আসবো আপনার সাথে গল্প করতে। আসি তাহলে। দেরি হলো, রাস্তায় তো অনেক জ্যাম ছিল। সবকিছু ঠিকঠাক এনেছো তো? মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেলের কথা যে বলেছিলাম।
দেখো কি আছে। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। তুমি কিন্তু সামনের মাসে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিবে, হ্যাঁ? সামনের মাসে ইউনিভার্সিটিতে ভর্তি মানে কেন? কি করব বলো, সারাক্ষণ তো বাসায় একা একাই বসে থাকি, কিচ্ছু করার নেই। পড়াশোনাটা শুরু করলে ওটা নিয়ে একটু ব্যস্ত থাকতে পারবো। বুঝলাম, কিন্তু যেই টাকা বেতন পাই তাতে বাড়ি ভাড়া, মাসের খরচ, বাড়িতে কিছু টাকা পাঠানোর পরে টাকা থাকে না। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার খরচ সম্পর্কে ধারণা আছে? সেটা নিয়ে তুমি ভেবো না তো, আমি বাবার কাছ থেকে টাকা নেব। তাছাড়া এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের চলতে গেলে স্বাবলম্বী হতে হয়। আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। ওরে বাপ রে, তুমি এরকম ফ্যামিলিস্ট মার্কা কথা শিখলে কখন? নাকি ত্রোপানাজনের ভূত চেপেছে তোমার ঘাড়ে? মেয়েদের নিয়ে ভালো কিছু বললে ফ্যামিনিস্ট হয়ে যায় না? তাছাড়া তপা আপু ভুল কি বলেছে, ঠিকই তো বলেছেন। মেয়েরা স্বাবলম্বী হলে দোষের কি? যা ভেবেছিলাম তাই, তুমি তার সঙ্গে দেখা করতে গেছিলে। শোনো, তুমি আর কখনোই তার সঙ্গে দেখা করতে যাবে না। আমি বুঝি সারাদিন তুমি একা একা থাকো, তোমার কষ্ট হয়, কিন্তু তোমার এই একাকিত্ব আমি দূর করে দিতে পারি। কিভাবে? মা বলছিল বিয়ের তো অনেক দিন হয়ে গেল, এখন তাদের নাতি নাতনি চাই। এখন এই সময় হ্যালো আপু, আমি অর্ণব। হ্যাঁ অর্ণব, আমার লেখাটা কবে ছাপা হচ্ছে? আপু, নারী দিবসের ওই লেখাটাতেই কিছু কারেকশন ছিল। কারেকশন? কিসের কারেকশন? গল্পটার মধ্যে অনেক খোলামেলা কথা আছে, ভায়োলেন্স একটু বেশি। এতটা আমাদের এখানে ছাপানোর মতো পরিবেশ নেই। আপু, আপনি তো সবই জানেন। একটা মেয়ের যা যা হয়েছে আমি সেটাই লিখেছি। এখন ছাপানোর ক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে সেটা তো তুমি রাইটারকে বলতে পারো না। আর শোনো অর্ণব, আমি কিন্তু আমার লেখা কারেকশন করি তারপর তোমাদেরকে দিই। এনিওয়ে, লেখাটা যদি তোমার ছাপানো না হয় তাহলে আমাকে জানিয়ে দিও। হ্যালো আপু, আমি মুক্তি। সাপ্তাহিক নারী কথাতে সামনের সংখ্যায় আপনার একটা লেখা ছাপাতে চাই। কেন খামাখা বিরক্ত করছো? আমার লেখা ছাপানোর মতন সাহস কি তোমাদের আছে? গত লেখাটাই তো এখনো ছাপানো হয়নি। আমি তোমাদেরকে কোনো লেখা দিচ্ছি না। ক্লিয়ার?
শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। তরুণী শোনো, আমি না খুব বিরক্ত হয়ে আছি তোমাকে নিয়ে। আমার এসব কুমড়ো বড়ি টুড়ি একেবারেই পছন্দ না। আমি বলতেও পারবো না এটা কিভাবে খাই, আমি কখনো খাইও। প্লিজ তুমি এখন এগুলো নিয়ে এখন এখান থেকে যাও তো। ও মা, আপনি কুমড়োর বড়ি খাননি কোনো দিন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্না করে খাওয়াবো, অসাধারণ মজা। আচ্ছা রান্না করতে জানি কোন দিকে? তোমার যা খুশি তাই।
তুমি কখন এলে? এখানে এভাবে বসে আছো যে? তুমি ফ্রেশ হয়ে এসো, আমি চা করে দিচ্ছি। চা খাবো না, একটু বসো, কথা আছে তোমার সাথে। কি কথা? জরুরি কিছু? তরুণী, তুমি তো জানো তোমার শরীরের অবস্থা। ডাক্তার বলেছে আরো সাবধান হতে হবে। তুমি এখনো ঝুঁকিমুক্ত না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা বাবা, ডাক্তার যা বলেছে আমি তো সব কিছুই মানছি। তুমি শুধু শুধু টেনশন করছো। তাছাড়া বেবিটা তো আমার পেটে, তাই না? আমার শরীর কখন খারাপ হচ্ছে কি হচ্ছে আমি তো সবই বুঝতে পারি। হ্যাঁ, বেবিটা যেমনি তোমার পেটে তেমনি আমার মাথায়। আমি অফিসে কাজ করতে পারি না, মনোযোগ দিতে পারি না, আমার টেনশন হয়। তোমাকে আরো সাবধান হতে হবে তরুণী। আচ্ছা, আর কত সাবধান হব বলো তো? ডাক্তার আমাকে বলেছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, মা বলছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। যে যখন যা বলছে আমি তো সবই করছি, আর কি করব? তুমি ত্রোপা নাজরিনের বাসায় যাবে না। দিনে 2-3 বার করে সিঁড়ি ভেঙে তার বাসায় যাওয়াটা আমার পছন্দ না। আমি তো প্রতিদিন 2-3 বার করে ওনার বাসায় যাই না, আমি মাঝে মধ্যে ওনার ওখানে যাই। এখন থেকে তুমি আর বাড়ি বাইরে যাবে না, এটা আমার শেষ কথা। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ফাহাদ? আচ্ছা, তোমার কোনো ধারণা আছে যে প্রেগন্যান্সি একটা মেয়ের জন্য কতটা কষ্টের? এই বেবিটা পেটে আসার পর থেকে আমি নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারছি না, কোথাও যেতে পারছি না। যাওয়ার মধ্যে শুধু ওই ত্রপাপুর বাসায় যাই। আর তুমি দেখো, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছাটা আমার উপর জাস্ট চাপিয়ে দিচ্ছ। এই জন্যই মহিলাকে আমি শুরু থেকেই পছন্দ করি না, একটা বিষাক্ত মহিলা। কখন যে তোমার কানে বিষ ঢেলে দিয়েছে তুমি টেরও পারবে না। তুমি কিন্তু শুধু শুধু ত্রপাপুর নামে বাজে কথা বলছো। তুমি জানো উনি কতটা বড় মনের মানুষ, কতটা ভালো মানুষ? কি জানো তুমি তার সম্পর্কে? নারী মুক্তি, নারী অগ্রগতির কথা বলে বলে ভেগ ধরেছে। কে চিন্ত তাই? কি লিখেন তিনি? আসলে লিখে যতটা নাম কামিয়েছে তার চেয়ে বেশি নাম কামিয়েছে তার হাজবেন্ডকে খুন করে। কি বলছো এসব তুমি? উনি কেন ওনার হাজবেন্ডকে খুন করবে? এখন বুঝলে তোমাকে কেন যেতে নিষেধ করি? না জেনে শুনি তো শুধু তর্ক করো। আপু, তুমি কথা ঘুরিও না। তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি কি তোমার হাজবেন্ডকে খুন করেছো? হ্যাঁ, করেছি। তুমি জানো না আপু, আমার জীবনে তুমি সবার উপরে, সর্বোচ্চ, আমার দেবীর মতো। তুমি আমার আইডল, অথচ সেই তুমি। আমি যা করেছি, যেটাই করেছি, একদম ঠিক কাজটা করেছি। আর তুই আমাকে জাজ করার কে? ফাহাদ আসলে ঠিক কথাই বলেছে। তুমি একটা বিষাক্ত মহিলা। আমি যদি আগে এসব জানতে পারতাম তাহলে তাহলে কখনোই তোমার সাথে মিশতাম না। তুই যদি আমার জায়গায় থাকতি, ঠিক একই কাজটাই করতি। তুমি সবাইকে তোমার মতো ভাবো? আমি আর কখনো তোমার এখানে আসবো না।
ফারাদ সাহেব কোথায় যাচ্ছেন? যে অফিস যাব বনানী। আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো, আপনি যান। থ্যাংক ইউ। উঠে আসুন, কথা আছে আপনার সাথে। আচ্ছা ফারাদ সাহেব, আপনি বোধহয় নারীবাদীদের খুব একটা পছন্দ করেন না, তাই না? আমি নারীবাদীদের পছন্দ করি না এই কথা তো আমি কখনো বলিনি। নারীর প্রোগ্রেসের ব্যাপারে আমার কোনো মতবিরোধ নেই, তবে নারীবাদীর নামে পুরুষ বিদ্বেষী হয়ে ওঠাটা আমার কাছে নারীবাদ নয়, আমি এটাকে বলি এক ধরনের ফোবিয়া। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতিপক্ষ তো পুরুষরাই। আমরা সাধারণ মানুষ, সারাক্ষণ ব্যস্ত মিনিমাম মৌলিক চাহিদা পূরণ করা নিয়ে। এতদিনের অভ্যস্ত সমাজ কাঠামো থেকে হুট করে বেরিয়ে আসাটা আমাদের দ্বারা সম্ভব নয়। এ বাস্তবতা তো মেনে নিতে হবে। কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে কি আর পরিবর্তন আসবে? সম্ভব? আমার মনে হয় সবার আগে মেয়েদের আধুনিকতার ইতিবাচক অর্থ করতে হবে, না হলে নারীবাদ উচ্ছৃঙ্খলতায় কলুষিত হবে। সেটা তো সময় বলে দিবে। আপনি আমি শৃঙ্খলিত করে তো কোনো লাভ নেই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব চমৎকারভাবে কথা বলেন। থ্যাংক ইউ। আমার লেখা পড়েছেন? দু একটা পড়েছি, সবকটা পড়িনি। এক কাজ করুন না, সন্ধ্যায় আমার এখানে চলে আসুন। আমার লেখার সমালোচনাও শোনা যাবে, আর আমার বিরুদ্ধের অভিযোগগুলোও জানা যাবে। এক্সকিউজ মি, আমি কিন্তু পুরুষ বিদ্বেষী নই। কার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। হ্যাপি অ্যানিভার্সারি।
আমার শরীর খারাপ লাগছে, আমি যাব। কি হয়েছে, কোনো সমস্যা? না, সমস্যা না, আমার ভালো লাগছে না। এটা আপনি কি করেছেন? আমি তো কিছু করিনি, যা করার আপনি করেছেন। মানে? বোকা মেয়েটা, এতদিন এক ছাদের তলায় থেকেও পুরুষ মানুষকে চিনল না, তবে আজ চিনে গেছে। তার মানে আপনি প্ল্যান করে সব করেছেন? প্ল্যান? কোনটা প্ল্যান? আপনি প্ল্যান করে আমাকে প্রলুব্ধ করেছেন? নো, আমি আপনাকে কোনো প্রলোভিত করিনি, আপনি নিজেই হয়েছে। আপনার লজ্জা করে না? একটা মেয়ে মানুষ এরকম কাজ করতে লজ্জা করে না আপনার? লজ্জা? ও, লজ্জা যে নারীর ভূষণ, আমি তো এটা ভুলে গিয়েছি। আপনাদের পুরুষতান্ত্রিক সমাজে লজ্জা, ডিগনিটি, এগুলো সব মেয়েদের মধ্যেই থাকে, তাই তো? ওদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। লজ্জা তো আপনার করা উচিত। আপনার মতন লোকের স্ত্রী থাকতে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করেন, আপনার লজ্জা করে না? যদি আজকে সুযোগ পেতেন তাহলে আপনি আমাকে বিছানায়ও। ছেলেরা ফ্রড শুধু, মেয়েরা ফ্রড হয় না? আর যে ভুল আমি করেছি এর দায়ভার যতটা আমার, ঠিক ততটাই দায়ভার আপনার। আমার কোনো দায়ভার নেই। নারীরা এখানেই নারী, সবই করে, দায়ভার নেয় না, অন্যের ঘাড়ে চাপায়। আপনার সব অভিনয় ছিল না, আমার প্রতি আপনার কোনো আকর্ষণ ছিল না। আই ডোন্ট বিলিভ দ্যাট। তাকান আমার চোখ, সত্য কথা। পাঁচ বছর আগে একই ঘটনা ঘটেছিল এই বিছানায়। রায়হান মানে আমার হাজব্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিল। ক্লাস না থাকলে প্রায় সময় ওকে বাড়িতেই থাকতে হতো। জানিস, আমার ওকে কখনো ফ্রড মনে হয় না, খুব ভালোবাসতো আমাকে। হুট করে একদিন বাড়িতে এসে দেখি রায়হান আমারই খুব কাছের আমার বন্ধুর সঙ্গে আমারই বিছানায়। সেদিন আমি খুব ভালো করে বুঝে গেছিলাম, জানিস, পুরুষ মানুষ কি জিনিস। খুব রাগ হয়েছিলাম, নিজেকে কিছুতেই সামলে উঠতে পারছিলাম না। সিদ্ধান্ত নিলাম প্রেস কনফারেন্স করে রায়হানের মুখোশটাকে যদি খুলে ফেলতে পারি। আমি রায়হানকেও জানালাম কথাটা। হঠাৎ করে শুনি আমার বেডরুমে গুলির শব্দ। আমি তখন ড্রয়িং রুমে বসেছিলাম।
দৌড়ে এসে দেখি রায়হান আত্মহত্যা করেছে। পুলিশ আসে, রায়হানের আত্মীয় স্বজন সবাই আসে, একই কথা বলে। তাদের অভিযোগ আমি রায়হানকে খুন করেছি। মামলা হয়, পত্রিকায় নানান ধরনের খবর ছাপা হয়। পরে অবশ্য আদালত রায় দেয় যে সেটা আত্মহত্যাই ছিল। কিন্তু মজার বিষয় কি জানিস, এখনো লোকে বলে আমি রায়হানকে খুন করেছি। কথাটা বোধহয় মিথ্যে নয়। আমি বোধহয় রায়হানকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছি, কিন্তু সেটা খুব ঠান্ডা মাথায়। তারুণী, সেদিন তো আমায় খুব ঘৃণা করেছিলি। আজকে আমার মতন পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস। এখন আমাকে বলতে, তুই কি সিদ্ধান্ত নিবি? কি সিদ্ধান্ত নিলি? আপু, তোমার সংসার কত বছরের ছিল? 10 বছর। তুমি তাকে অনেক ভালোবাসতে? খুব। আচ্ছা আপু, ফাহাদ যে ভুল করেছে, তুমিও কেন সেই ভুল করলে? মুহূর্তের স্থলন, কোনো কিছু ভাবার আগে আমার ভালোবাসার সম্পর্ক 2 বছর, আর সংসার 3 বছরের। এই 5 বছরের ভালোবাসার সম্পর্ককে আমি একদিনের ভুল দিয়ে বিচার করতে চাই না। ভুল মানুষ করে নানা কারণে, নানা পরিস্থিতিতে। যেটা তোমার হাজবেন্ড করেছে, তোমার বান্ধবী করেছে, ফাহাদ করেছে, তুমিও করেছো। এই সবগুলো ভুলের বিচার কি একেবারে নির্ভুল করা সম্ভব? হ্যাঁ, সেই ভুলের জন্য মানুষটাকে আমি শাস্তি দিতে পারি, প্রতিশোধ নিতে পারি, কিন্তু কিন্তু আপু, যেখানে প্রতিশোধ, প্রতিহিংসা থাকে, সেখানে ভালোবাসা বেঁচে থাকে? তুমি আমার সিদ্ধান্ত জানতে চেয়েছিলে না আপু? আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালোবাসায় বাঁচতে চাই।